ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে মাঝখানের একটা দিন বাকি। অফিসিয়ালি সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখন মোটামুটিভাবে আন্ডারগ্রাউন্ডে যতটুকু প্রচার প্রচারণা করা যায় কিন্তু অফিসিয়ালি আ ওপেনে কোনো প্রকার প্রচার প্রচারণা করা আর সুযোগ নেই। আর এইবারের নির্বাচনটা অত্যন্ত কাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষের কাছে। কারণ দীর্ঘদিন প্রায় ১৭ বছর বাংলাদেশের মানুষ আসলে নির্বাচন যেটা হয় সেরকম কোনো নির্বাচন আসলে বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। তার থেকেও বড় ব্যাপার গত আওয়ামী লীগ সরকারে যে কয়েকটি নির্বাচন হয়েছিল প্রত্যেকটা নির্বাচনই মোটামুটিভাবে দেখা গেছে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন। এবং এই নির্বাচনগুলো ২০০৮ সালের নির্বাচন থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা নির্বাচনে ভোট কারচুপির কথা দেখা গেছে, ভোট ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো দেখা গেছে এবং সেখানে স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই জড়িত ছিল। তো এইবার হচ্ছে খুবই কাঙ্ক্ষিত একটা নির্বাচন। আমি যতটুকু সবার সাথে কথা বলেছি বাংলাদেশে সেটা প্রশাসনের দিক থেকে শুরু করে পুলিশের দিক থেকে শুরু করে যাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, সবাই এবার কমিটেড যে না এট এনি কস্ট আ কোনোভাবেই ভোটে কোনো প্রকার কারচুপি হবে না কিংবা মানে ভোট আ ভোট কেন্দ্র দখল বা কোনো পক্ষের হয়ে কাজ করা প্রশাসন এবার আশা করা যাচ্ছে যে একটা নিউট্রালি ভূমিকা পালন করবে। কিন্তু তারপরেও কত ধরনের ভোট কারচুপি হতে পারে? বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আ প্রশাসন আসলে ভোট কারচুপি কিভাবে করে, পুলিং এজেন্টরা কিভাবে কারচুপি করে, এই বিষয়গুলো জাস্ট আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। এবং এই বিষয়গুলো শুনলে আপনাদের হয়তোবা আরেকটু ধারণা ক্লিয়ার হতে পারে যে আসলে মানে অ্যাজ এ ভোটার হিসাবে আমাদের কি ভূমিকা আছে। আপনি ধরেন ভোট কারচুপি বেশ কয়েক রকমের হয়। ধরেন বিগত সময়ে আপনার গত ১৭ বছর দেখেছেন যে ভোটে যেমন আপনি ভোটার, আপনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে আপনার ভোট হয়ে গেছে। এটা কিন্তু এক প্রকারের জালিয়াতি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলে দেখি। সর্বশেষ ২০২৪ সালের ভোটে আমার আসলে মানে আমাকে ভোট কেন্দ্রের আশেপাশ থেকে আমার বন্ধু ফোন করেছে যে, "তানভীর তুমি কোথায়?" আমি বললাম, "তো আমি নাটোরে নানাবাড়ি।" আচ্ছা ঠিক আছে কনফার্ম হইলাম। তোমার ভোটটা দিয়ে দিয়েছি।" হ্যাঁ? তো এই যে দেখেন এইভাবে একটি ক্ষমতাসীন দল ভোটার নাগরিকের ভোট স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে। নাগরিকের ভোটাধিকার তারা হরণ করছে। এটা এক ধরনের জালিয়াতি। আবার আরেক ধরনের জালিয়াতির কথা শুনলে আপনি খুবই অবাক হবেন। আপনি ভোট দিয়ে আসছেন। গোটা ভোট কেন্দ্রে সবাই ভোট দিয়ে আসছে। কিন্তু যখন ভোট গণনা হবে, চাইলে যারা ভোট গণনা করে তারাও ২ নাম্বারি করতে পারে। কেমন করতে পারে? সেখানে তো ১০০ টা করে বান্ডিল করা হয়। ধরেন যাকে আপনি হারাতে চান, যদি মনে করেন কেউ যে এই ব্যক্তিকে এই কেন্দ্রকে আমি হারাবো। হ্যাঁ? বা কম ভোট দেখাবো। ১২০ টা ব্যালট গুণে ১০০ লিখলো বান্ডিলের উপরে। ঠিক অপরপক্ষে যে কম ভোট পেয়েছে তাকে যদি আপনি বেশি দেখাতে চান তাহলে ৮০ টা ব্যালট দিয়ে উপরে লিখে দিল ১০০। হয়তোবা সবাই ১ম দিকে খুব খেয়াল করবে কিন্তু এত বেশি ভোট হবে, এত বেশি চাপ হবে। যে ব্যক্তি গুনছে এরকম ৫-৬ জন মিলে যদি নেক্সাস করে যদি তারা এইভাবে করা শুরু করে, এইটা ধরা খুব টাফ। তবে এবার যেহেতু পোলিং এজেন্ট বিএনপি এবং জামাত ইসলামের সবাই কেউ কাউকে ছাড় দেবার আ বান্দা না। তবে এবার আশা করা যায় যে এই ধরনের ঘটনা না ঘটার সম্ভাবনাই অনেক বেশি। আবার ভোট এরকমও হতে পারে যে আপনাকে ভোট কেন্দ্রের ভিতরে গিয়েও আপনাকে ইনফ্লুয়েন্স করা হতে পারে। যেই জায়গাগুলোতে হয়তোবা প্রতিপক্ষ দলের এজেন্টরা একটু দুর্বল, সেক্ষেত্রে সেইখানে কিন্তু যারা একটু শক্তিশালী দল তাদের এজেন্টরা যদি একটু সবল হয়, তাকে কিন্তু সেখানেও শেষ মুহূর্তে গিয়েও কিন্তু তাকে প্রভাবিত করতে পারে। তো এরকম ছোটখাটো অনেকগুলো ভোট ইঞ্জিনিয়ারিং করা যায়। স্বয়ং প্রশাসন যদি মনে করে যে সে কোনো একটা দলের হয়ে আ কাজ করবে, আপনি বাইরে থেকে ধরার কোনো সুযোগ নেই। কেমন সুযোগ নাই? ধরেন একটা ভোট কেন্দ্রে ১০,০০০ ভোটার আছে। সেইখানে বুথ হওয়া উচিত আ ধরে নেন যে ২০ টা। কিন্তু সেখানে বুথ করা হলো ১০ টা। তার মানে আপনার যা চাপ, সেই চাপে দরকার ২০ টা মানে বুথ, সেখানে আপনি ১০ টা করলেন। তার মানে আপনি যদি ঘন্টা হিসাব করে যে পরিমাণ ভোট কাস্ট হওয়ার কথা, ১ম এই আপনি অর্ধেক মাইনাস করে দিলেন। কারণ এইখানে সবথেকে ক্ষতিগ্রস্ত কে হবে জানেন? যেই দলটা সবথেকে বেশি পাওয়ারফুল, যেই দলের সবথেকে বেশি ভোট পড়ার কথা, সে ওইখানটাতে খুব বেশি মার খেয়ে যাবে। তার হয়তোবা ভোট কাস্ট করার কথা ছিল ২০,০০০ এর ভিতরে ১৮,০০০, সেই লোকটা হয়তোবা পেত ১৩ থেকে ১৪,০০০ বা ১৫,০০০। কিন্তু এই জায়গাটাতে মাইর দেওয়ার জন্য প্রশাসন যদি একটু মাইর দিয়ে দেয় যে ২০ টার জায়গায় ১০ টা বা ১৫ টা বুথও যদি দেয়, আপনি আল্টিমেটলি
আপনি কভার করতে পারবেন না। সম্ভবই না। আবার প্রশাসন যদি চায় যে ধরেন প্রতি ঘন্টায় হয়তোবা ৬০ টা করে ভোট কাস্ট হবে। সে আস্তে করে স্লো করে দিল ১ম ৩ ঘন্টা বা ১ম ২ ঘন্টা বা ১ম ১ ঘন্টাও যদি সে স্লো করে দেয়, যেকোনো ইনিয়ে বিনিয়ে আ আ আপনার ওখানে যারা প্রিজাইডিং অফিসার থাকে, তারা যদি এইখানটাতে সংঘবদ্ধ হয়ে যদি ভোটকে স্লো করে দেয়, শেষে যারা থাকবে তারা আল্টিমেটলি ভোট দেওয়া হ্যাঁ, আপনি ওই সময় হয়তোবা আ যদিও বলা হচ্ছে ৪:৩০ পর্যন্ত যারা কম্পাউন্ডের ভিতরে ঢুকে যাবে তারা ভোট দিবে আরকি, হ্যাঁ? কিন্তু ওখানে জায়গা হলো না। আরো ভোটার থেকে গেল। আপনি কি করবেন? তারপরে আপনি আপনি চিন্তা করতে পারেন যে আসলে প্রশাসন আরো কি ভাবে আসলে ভোট তারা কারচুপি করতে পারে। মানে শুধু প্রশাসন না, এইখানে প্রশাসন থেকে শুরু করে ওইখানকার যারা মানে ধরেন প্রশাসন হচ্ছে জামাত ঘেঁষা মানুষ। জামাত ঘেঁষা মানুষ হচ্ছে প্রশাসন। সে জানে এখানটাতে বিএনপির অনেক বেশি উপচে পড়া ভোট আছে। সেই জায়গাটাতে যদি সে ভোট যদি স্লো করে দেয়, সেই জায়গাতে যদি ভোট সেখানে বুথ যদি কমিয়ে দেয়, আল্টিমেটলি সবথেকে বেশি আ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির মানুষ। আমরা এর আগে দেখেছি যে ধরেন কেন্দ্রে একটা ফলাফল হয়েছে, কিন্তু যখন রিটার্নিং অফিসারের এখান থেকে যখন প্রকাশ করা হয়েছে তখন আরেকটা ফলাফল। পেয়েছে হয়তোবা ৪২, করা হয়েছে ২৪। তবে এবার ডিজিটাল যুগ, কারণ এবার প্রত্যেকটা ভোট কেন্দ্রেই দেখা যাবে যে প্রত্যেকটা দলের মানুষজনই থাকবে, এজেন্টরা থাকবে, তারা সেখানে ভোট কাস্ট করে তো তাকে তো বলতে হবে যে এই ভোট কেন্দ্রের রেজাল্ট কি। এটা তারাও যেমন ডাটা সংরক্ষণ করবে, তেমনি সরকারিভাবে থাকবে। সো এইখানটাতে আসলে ডাটা ম্যানিপুলেশন করার সুযোগটা হয়তোবা এবার থাকবে না। এবার থাকবে না। সেক্ষেত্রে হয়তোবা রিটার্নিং অফিসাররা হয়তোবা চাইলেও হয়তোবা করতে পারবে না। কারণ এবার এগুলো সবকিছুই ওপেন। সবকিছু ওপেন, যে আপনি রাত্রি ১০টার ভিতরে আপনি এই কেন্দ্রের ভোট হয়তোবা, আমি যদি রাজশাহীর কথা বলি, রাজশাহী থেকে ধরেন ২০ কিলোমিটার দূরে একটা কেন্দ্র, একদম গ্রামের ভিতরে। তো সেই ফুলের বিলের ভিতরে যদি একটা কেন্দ্র হয়ে থাকে, তো সেইখানে ভোট গণনা করে ওখানে রেজাল্ট দিয়ে সেই বস্তা-টস্তা নিয়ে গাড়ি আবার যাবে রিটার্নিং অফিসারের কাছে। সেই রিটার্নিং অফিসারের কাছে লিখিত সেই ভোটের রেজাল্ট জমা দেওয়ার পরে সেটা আবার তারা তাদের ডাটা শিটে তুলবে আরকি। তো এই যে সময়, তো ওইখানে একরকম ভোটের রেজাল্ট দিয়ে আবার এখানে এসে এটাকে কারচুপি করা খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু বিগত সময়ে দেখা গেছে যে ভোট কেন্দ্রে একরকম রেজাল্ট হয়েছে, কেউ জিতে গেছে, কিন্তু ফল প্রকাশ করা হয়েছে আরেকজনের নামে এবং আরেকজন এমপি হয়েছে। রাজশাহী অঞ্চলে এই ধরনের আমরা অনেক ঘটনা দেখেছি আরকি বিগত সময়গুলোতে। বাস্তবে এক কেন্দ্রে যা ভোট হয়েছে কিন্তু সেইখানে প্রকাশ করা হয়েছে আরেকটা রেজাল্ট। তবে কোনো অবস্থাতেই কোনো ব্যালট পেপার নষ্ট করা হয় না। পরবর্তীতে আবার কেউ চাইলে আপিল করতে পারে, হাইকোর্টে যেতে পারে, আবার গণনা হয় আরকি। তবে পরবর্তীতে গিয়ে আসলে এগুলো খুব একটা বেশি কাজ দেয় বলে মনে হয় না আরকি। তবে এবার যেটা মনে হচ্ছে যে আসলে ভোট কারচুপি হওয়াটা ডিপেন্ড করছে সাধারণ মানুষের উপরে। গতকালকে ইসি ঘোষণা করেছিল ৪০০ মিটার ভিতরে মোবাইল ফোন নেয়া যাবে না। তো আমি গতকালকে ভাবছিলাম, আল্লাহ, আমি তো মোবাইল হাতে এর আগে আমার ভোটটা দিয়ে তো পাঠিয়ে দিয়েছি। তাহলে আমার ভোটটা কি কাস্ট হবে? যেহেতু আমি তো মানিনি যে ৪০০ মিটারের ভিতরে আমার মোবাইল ফোন রাখা যাবে না। পরে চিন্তা করলাম যে না, পরবর্তীতে তারা সেটা উইথড্র করেছে। উইথড্র করে তারা অবশ্য এখন মোবাইল ফোন ব্যবহার করতে দিবে আসলে। অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করতে দিতে হবে। কারণ একটা কেন্দ্রে আ পুরা প্রশাসন থেকে শুরু করে পুলিশ, আনসার সবাই একটা গ্রুপকে সাপোর্ট দিচ্ছে। সেখানে বাইরের মানুষ কেউ কিছু বলবে না, দেখবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আমি গোপন ঘরে গিয়ে আমি হচ্ছে ছবি তুলে সেটা প্রকাশ করতে পারবো না। সেইখানে মোবাইল ব্যবহার করতে পারবো না। কিন্তু তাই বলে যে আমার কাছে মোবাইল থাকবে না, এটা তো হতে পারে না। ভোট কেন্দ্রের ভিতরে যা খুশি তাই হবে। যখন মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না, তার মানে এই উদ্দেশ্যটা খুব খারাপ যে এবার প্ল্যানিং অন্য কিছু আছে। তো যাক, শেষ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটা একদিক থেকে ভালো। স্বচ্ছতা বাড়লো আরকি। তবে এবার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসন যদি নি আ বা নিউট্রাল থাকে, সেনাবাহিনী যদি নিউট্রাল থাকে, আর মানুষ যদি ভোট কেন্দ্রে যায়। ১ম কথা হচ্ছে মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে। বিগত সময়গুলোতে কিন্তু আ ১০% ১৫% ভোটও পড়েনি। কিন্তু সেটা ফুলিয়ে ফাঁপিয়ে ৮০-৮৫% কিন্তু করা হয়েছে। কিন্তু এবার কিন্তু সেই সুযোগ নেই। ভোট কেন্দ্রে মানুষকে যেতেই হবে। ভোট কেন্দ্রে মানুষকে যেতে হবে। যদিও আওয়ামী লীগ প্রচার করছে তারা কোনো ভোটই দিবে না। তো তারা যদি এটলিস্ট ভোট কেন্দ্রে গিয়ে যদি না ভোটটাও দিত, তাও তাদের লাভ হতো মনে হয়। তো আমার মনে হয় যে তাদের আসলে এটা করা উচিত ছিল যে তোদের মূল ব্যালটে ভোট দেওয়ার দরকার নেই, তোরা ভোট নষ্ট করবি, কিন্তু না ভোটটা তারা দিক। যাক, তারা তাদের মতন তারা কেউ ভোট দিবে না। কিন্তু আমার মনে হয় যে এবার সাধারণ মানুষ সবাই উইলিংলি ভোট দিবে। কারণ গত ১ মাস এটা নিয়ে যত আনন্দ উৎসব দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে, তাতে আমার কাছে ধারণা যে আগামীকালকে মানুষ অবশ্যই ভোট দিতে যাবে এবং ভোট দিতে গেলে অবশ্যই সকাল সকাল ভোট দিবেন। সকাল সকাল যাওয়াটাই ভালো।
কারণ ভোট কেন্দ্রেও একটা উৎসবমুখর পরিবেশ থাকে। অনেক দিন পর অনেক বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হয়, তারা ভোট দিতে আসে। এবারও দেখছিলাম রাজশাহীতে আমার অনেক বন্ধুরা, আমার বন্ধু সালামের প্রিন্স, সে হচ্ছে এবার স্বতন্ত্র প্রার্থী। আমার বয়সী একটা ছেলে স্বতন্ত্র প্রার্থী। ২০২৪ এর আন্দোলনের সবথেকে বড় পরিবর্তন হচ্ছে এটাই। এবার বাংলাদেশের অনেক সংখ্যক তরুণ ছেলেমেয়ে নির্বাচন করছে। আমরা একটা সময় ভাবতেই পারতাম না। এমপি মন্ত্রীরা হচ্ছে এলিট শ্রেণীর মানুষ, চাচার বয়সী, দাদার বয়সী মানুষ। তরুণরাও যে এখানে সমাজ উন্নয়নে, সমাজে ভালোর জন্য যে ভূমিকা রাখতে পারে, এটা আমাদের ধারণাতে ছিল না। কিন্তু ২৪-এর এই ১৪০০ মানুষ জীবন দিয়ে এই ধারণাটা আমরা পাল্টে দিয়ে গেছে। তো আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং এইটুকু খেয়াল রাখবো, চোখ কান খোলা রাখবো যেন কোনো অবস্থাতেই কোনো কেন্দ্রেই যেন কোনো প্রকার কারচুপি হওয়ার সুযোগ না থাকে, কোনো ইঞ্জিনিয়ারিং যেন কেউ না করতে পারে। সেটা প্রশাসনের দিক থেকে হোক, সেটা জনগণের দিক থেকে হোক, কিংবা সেটা ওখানকার স্থানীয় যারা আহ, রাজনীতিবিদ আছে তাদের পক্ষ থেকে হোক। কোনো পক্ষ থেকেই যেন কোনো প্রকার ভোট ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, কারণ এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট। খুবই এটা কাঙ্ক্ষিত একটা ভোট আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কাকে ভোট দিবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি আপনার আহ, মানে সৎ যোগ্য মানুষটাকে ভোট দিবেন, যে আসলে আপনার জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমার ধারণা যে এবার সাধারণ মানুষ আবেগে না, অবশ্যই যোগ্যতার যাচাইয়ের ভিত্তিতে এবার তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। এবং সর্বোপরি আরেকটি কথা, যে এবারে ভোটটা হবে খুবই উৎসবমুখর, অংশগ্রহণমূলক, স্বচ্ছতা, জবাবদিহিতার ভিতরে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে। এবং আমরা চাই ২০২৪-এর যে স্বপ্ন, যে অঙ্গীকার নিয়ে আসলে এই পথ চলা, সেটার ধারাবাহিকতা বজায় রাখবে। আগামীর গণতন্ত্রের যে মূল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এসে যারা বাংলাদেশের হাল ধরবে, তারা একটি আধুনিক বাংলাদেশ আমাদের মাঝে উপহার দেবে। সাধারণত আমরা আম খেয়ে থাকি আমের মৌসুমে, সেটা হতে পারে মে থেকে আগস্ট মাস পর্যন্ত। কিন্তু আপনার ছাদ বাগানে কিংবা আপনার পতিত কোনো জমিতে যদি আপনি গাছ লাগান আমের, এবং সেই গাছ থেকে যদি আপনি ১২ মাস আম পান, তাহলে কেমন হয়? যদি ১২ মাস আমের টেস্ট পাওয়া যায়, হ্যাঁ, এটা সম্ভব। সেটা হচ্ছে সুইট কাটিমন জাতের আম গাছ যদি আপনি আপনার ছাদ বাগান কিংবা আপনি যদি আপনার পতিত জমিতে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সারা বছর এই আমের টেস্ট পাবেন। এই যে দেখুন, এখন কিন্তু আমের জাতের সময় না, মানে এখন আমের সময় না, কিন্তু এখন গাছে কিন্তু মুকুল রয়েছে, এবং এটা ৪৫ থেকে ৫০ দিনের মাথায় কিন্তু এই গাছ থেকে আম পাওয়া সম্ভব। সো আপনি যদি একাধিক কাটিমন বা ১২ মাসি জাতের আম যদি আপনার ছাদ বাগান কিংবা আপনার জমিতে যদি লাগান, সেক্ষেত্রে দেখবেন যে আম কিন্তু আপনি সারা বছরই পাচ্ছেন। সো এই সুইট কাটিমন জাতের আম কিংবা ১২ মাসি আমের গাছ আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ আপনি হাতে পেয়ে যাবেন।